সপ্তম শ্রেণীর আজকে আমরা বিজ্ঞান প্রথম অধ্যায় প্রথম পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। বাট কিভাবে পড়লে সবচেয়ে বেশি ভালো হয় সেই বিষয় নিয়ে ফার্স্ট টাইমে তোমাদের সাথে একটু শেয়ার করি। ফার্স্ট টাইমে তোমাদের উচিত প্রতিটা লাইন বা প্রতিটা ইম্পর্টেন্স লাইনগুলো আন্ডারলাইন করা, আর প্রতিটা লাইন কি বোঝাতে চেয়েছে সেটা ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। এবং তার সাথে যেগুলো ইম্পর্টেন্স লাইন আছে, কোশ্চেন আছে বা এমসিকিউ বা সিকিউ যাই বলি না কেন, প্রত্যেকটা আন্ডারলাইন করে রেখে দিতে পারি। এর ভিতরে ইম্পর্টেন্ট লাইনগুলো আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসেবে চিহ্নিত করে দেব। আর তার সাথে যেগুলো বেস্ট অফ ইম্পর্টেন্ট কোশ্চেন পাবো সেটা হচ্ছে খাতায় নোট ডাউন করে রাখবো। এটা হচ্ছে পড়ার সবচেয়ে বড় একটা নিয়ম। এই রুলগুলো মাইনে যদি আমরা পড়ি তাহলে যে কোনো পরীক্ষা আমরা ভালো রেজাল্ট করতে পারবো। কারণ তোমাদের বর্তমানে সৃজনশীল প্রশ্ন, তারপর নির্বাচনী বা টিক প্রশ্ন, তারপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। তো এই জন্য রিডিং এর ব্যতীত অন্য কিছু পড়ে লাভ হবে না। এই জন্য তোমাদের প্রতিটা বইয়ের টেক্সট বুক বা স্কুল থেকে যে বইগুলো দিয়েছে এই বইটা ভালো করে পড়লেই তোমাদের কোনো গাইড বুক কেনা লাগে না, কোনো গাইড বুকও পড়া লাগে না, এর ভিতর থেকে সবকিছু আসছে। তো এখন থেকে হ্যাবিট করলে নেক্সট টাইমে 6, 7, 8, 9, 10 সবসময় ভালো একটা রেজাল্ট করা পসিবল হবে। তো আমার কাছে যেটা উচিত, যেটা মনে হয়, তো তোমাদের নোটবুকটা এড়িয়ে চলা বা গাইড বুক। তো প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব, প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব, প্রথম থেকে শুরু করছে। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা ইত্যাদিকে নিম্ন শ্রেণীর জীব বলা হয়। তাহলে নিম্ন শ্রেণীর জীব বলা হয় কোন জীবগুলোকে বলা হয়? একটা আছে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা। এগুলো সব কিন্তু জীবাণু। ভাইরাস ইংলিশ শব্দ, ভাইরাসের বাংলা হচ্ছে জীবাণু। ব্যাকটেরিয়া মানে জীবাণু, ছত্রাক, শৈবাল, অ্যামিবা এগুলো সব জীবাণু বা নিম্ন শ্রেণীর জীব বলা হয়। এদের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যামিবা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না। তাহলে এর ভিতরে ভাইরাস, ব্যাকটেরিয়া আর অ্যামিবা এতই ক্ষুদ্র, এত ছোট যে এদের অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে একেবারেই দেখা যায় না। তাহলে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না এমন কয়েকটি ভাইরাসের নাম বলি। ভাইরাস, ব্যাকটেরিয়া আর অ্যামিবা এদেরকে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসেবে লিখে রাখবা। এরা অণুজীবের অন্তর্ভুক্ত। কিছু কিছু ছত্রাক ও শৈবাল খালি চোখে দেখা গেলেও অধিকাংশ ছত্রাক বা শৈবাল দেখতে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে। কিছু কিছু ছত্রাকে কিন্তু শৈবাল, ছত্রাক খালি চোখে দেখা যায়, বাট কিছু আছে আবার অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না। এসব অণুজীব বা আদিজীব মানুষ, গৃহপালিত পশু পাখি, উদ্ভিদের রোগ সৃষ্টি করে। তাহলে এসব অণুজীব বা আদিজীব মানুষ, পশু পাখি আর উদ্ভিদের রোগ সৃষ্টি করে। আবার পরিবেশ এদের অনেক উপকারী ভূমিকাও রয়েছে। পরিবেশে এদের আবার উপকারী ভূমিকাও রয়েছে। এই অধ্যায়ে পাঠ শেষে আমরা কি কি শিখব সেই বিষয়টা দেখো। অণুজীবের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো। তারপর অণুজীবের শ্রেণী বিন্যাস করতে পারবো। তারপর ভাইরাস বা অন্য কিছু আমরা ইয়ে করতে পারবো। অণুজীবের শ্রেণী বিন্যাস করতে পারবো। ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যামিবার বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো। শৈবাল ও ছত্রাকের বৈশিষ্ট্য, উপকারিতা, অপকারিতা ব্যাখ্যা করতে পারবো। কিভাবে ছত্রাক সংক্রমণ প্রতিরোধ করা যায় তা ব্যাখ্যা করতে পারবো। তারপর ছত্রাকজনিত রোগ সংক্রমণের বিষয় নিজে সচেতন হব এবং অন্যদের সচেতন করব। মানবদের স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যান্টিমিবিয়া ভূমিকা ব্যাখ্যা করতে পারবো। মানবদেহের ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যান্টিমিবার কারণে সৃষ্ট মানবদেহের স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ এবং প্রতিকার ব্যাখ্যা করতে পারবো। এসব স্বাস্থ্য ঝুঁকি প্রতিকার নিয়ে সচেতন হব এবং অন্যদের সচেতন করব। এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছ এইগুলো যে অধ্যায় শেষে আমরা যা যা শিখবো, এইখান থেকে কিন্তু সৃজনশীল খ, গ, ঘ সবচেয়ে প্রশ্ন বেশি দিয়ে থাকে। তো এই জন্য এইগুলো খুব বেশি ভালো করে পড়তে পারো তোমরা। এই প্রশ্নগুলো থেকে এই টপিকসগুলো দেওয়া আছে, টপিকসগুলো বেশি করে পড়লে প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন কমন পাওয়া সম্ভব। তো পার্ট 1, 2 আজকে আমরা আলোচনা করব।
ফার্স্টে আছে দেখো অণুজীব জগৎ। অণুজীব জগৎ বলতে অণু মানে খুবই ক্ষুদ্র বা ছোট, জগৎ মানে পৃথিবী। আমরা আমাদের চারপাশে অনেক জীব দেখতে পাই। এসব জীব ছাড়াও আমাদের পরিবেশে অনেক জীব রয়েছে যাদের খালি চোখে দেখা যায় না। এদের নির্দিষ্ট কেন্দ্রিকা যুক্ত সুগঠিত কোষ নেই, মানে নির্দিষ্ট কেন্দ্রিকা যুক্ত সুগঠিত কোষও নেই। এরা অণুজীব নামে পরিচিত। এরা কি জীব নামে পরিচিত? অণুজীব। যাদেরকে খালি চোখে দেখা যায় না, এরা কি জীব নামে পরিচিত? অণুজীব নামে পরিচিত। এসব অণুজীব থেকে সৃষ্টির শুরুতে জীবনের সূত্রপাত হয়েছে। তাই অণুজীবদেরকে আদিজীবও বলা হয়ে থাকে। তাহলে অণুজীবদেরকে কি জীব বলা হয়ে থাকে? আদিজীব। অণুজীবদেরকে কি জীব বলা হয়ে থাকে? আদিজীব। তাহলে আদিজীব বলা হয়ে থাকে কাদেরকে? অণুজীবদেরকে। তাহলে কাদেরকে? অণুজীবদেরকে। আদিজীবও বলা হয়ে থাকে কাদেরকে? অণুজীবদেরকে। তাহলে অণুজীবদেরকে কি জীব বলা হয়ে থাকে? আদিজীবও বলা হয়ে থাকে। তোমরা ষষ্ঠ শ্রেণীতে মার্কুলিস বা হুইটেকারের জীবজগতের পঞ্চরাজ্য প্রস্তাবনার অণুজীব সমূহকে মোনেরা, প্রোটিস্টা ও ফানজাই রাজ্য দেখতে পেয়েছ। আবার অণুজীব সমূহের শ্রেণীবিভাগ করতে গিয়ে বর্তমানকালে অণুজীব বিজ্ঞানীগণ এ জগৎকে ৩টি রাজ্যে ভাগ করেছে। আবার অণুজীব সমূহের শ্রেণীবিভাগ করতে গিয়ে বর্তমানকালে অণুজীব বিজ্ঞানীগণ জগৎকে কয়টি শ্রেণীতে ভাগ করেছে? ৩টি শ্রেণীতে ভাগ করেছে। কয়টি শ্রেণীতে ভাগ করেছে? ৩টি শ্রেণীতে ভাগ করেছে। তাদের ভিতর আছে অণুজীবকে ৩টি শ্রেণীতে ভাগ করেছে। ১ নম্বরটা হচ্ছে দেখো অ্যাকারিওটা। প্রথমটা হচ্ছে রাজ্য 1 এ অ্যাকারিওটা। রাজ্য 2 এ আছে প্রোক্যারিওটা। রাজ্য 3 তে আছে ইউক্যারিওটা। রাজ্য 1 এ অ্যাকারিওটা বা অকোষীয়। অ্যাকারিওটা হচ্ছে ইংলিশ শব্দের বাংলা হচ্ছে এককোষীয় বা অকোষীয়। এসব অণুজীব এতই ছোট যে তা সাধারণ আলোক অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখা যায় না। মানে অ্যাকোয়ারিয়া বা অকোষীয় প্রাণীর ভিতরে এতই ছোট অণুজীব যে তাদেরকে সাধারণত অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখা যায় না। এদের দেখতে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য প্রয়োজন হয়, যেমন ভাইরাস। তাহলে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য প্রয়োজন হয় কোনটা? ভাইরাস। তাহলে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না, এটা হচ্ছে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে সাহায্য প্রয়োজন হয়, সেটা হচ্ছে ভাইরাস। রাজ্য 2 তে আছে প্রোক্যারিওটা বা আদিকোষী। প্রোক্যারিওটা বা আদিকোষীর ভিতর কি কি আছে? তাহলে অণুজীবকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে? 3টি ভাগে। অ্যাকোয়ারিওটা, প্রোক্যারিওটা বা ইউক্যারিওটা। তাহলে প্রোক্যারিওটা বা আদিকোষী যেসব অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয়, তারাই এ রাজ্যের সদস্য। যেসব অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয়, তাদের কেন্দ্রীয় কোষগুলো সুগঠিত নয়, মানে গঠিত ভালো না। সুগঠিত কেন্দ্রিকা না থাকায় এদের কোষকে আদিকোষও বলা হয়। সুগঠিত কেন্দ্রিকা না থাকায়, তাহলে সুগঠিত কেন্দ্রিকা না থাকায় এদের কোষকে কি কোষ বলা হয়? আদিকোষও বলা হয়। যেমন ব্যাকটেরিয়া হচ্ছে প্রোক্যারিওটা বা আদিকোষীয় উদ্ভিদ। রাজ্য 3 এ আছে ইউক্যারিওটা। রাজ্য 3 এ কি আছে? ইউক্যারিওটা বা প্রকৃতকোষী। ইউক্যারিওটা বা প্রকৃতকোষের ভিতর কি কি? যেসব অণুজীব কোষের কেন্দ্রিকা সুগঠিত তাদের প্রকৃত কোষ বলে। তাহলে প্রকৃত কোষ কাকে বলে? এটা দাগিয়ে রাখতে হবে। প্রকৃত কোষ কাকে বলে? এটা একটা সংজ্ঞা। যেসব অণুজীব কোষের কেন্দ্রিকা সুগঠিত তাদেরকে কি বলে? প্রকৃত কোষ বলে। প্রকৃত কোষ কাকে বলে? এটা সংজ্ঞা। তো প্রকৃত কোষের ভিতরে কি কি আছে? প্রকৃত কোষী বা ইউক্যারিওটা বা প্রকৃত কোষী শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া। শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া। শৈবাল, ছত্রাক,
প্রোটোজোয়া এ ধরনের অণুজীবকে বলা হয় ইউক্যারিওটা বা প্রকৃত কোষী। নতুন শব্দ: অ্যাকিরিওটা, অ্যাকারিওটা, প্রোক্যারিওটা, প্রোক্যারিওটা, ইউক্যারিওটা, অণুজীব, ভাইরাস। নতুন শব্দ: পার্ট 3 আর 4, ভাইরাস ও ব্যাকটেরিয়া। ভাইরাস মানো জীবাণু, ব্যাকটেরিয়া মানো জীবাণু। তো দুইটার ভিতর ডিফারেন্স বা পার্থক্যটা কোথায় সেটা আমরা দেখব। ভাইরাস, রিকেটস, ছত্রাক, ব্যাকটেরিয়া, শৈবাল, প্রোটোজোয়া ইত্যাদি বিভিন্ন ধরনের অণুজীব আমাদের পরিবেশ ছড়িয়ে ছিটিয়ে আছে। তার ভিতর আছে ভাইরাস, রিকেটস, ছত্রাক, ব্যাকটেরিয়া, শৈবাল, প্রোটোজোয়া ইত্যাদি বিভিন্ন অণুজীব। এইগুলো সব হচ্ছে অণুজীব আমাদের পরিবেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এরা অধিকাংশ আমাদের উপকার করে, আবার অপকারও করে। তবে কিছু কিছু অণুজীব আছে যারা আমাদের দেহে রোগ সৃষ্টি করে। আমরা কয়েকটি অণুজীব সম্পর্কে জানব, যারা আমাদের অনেক রোগ সৃষ্টি করে তাদের সম্পর্কে আমরা জানব। যেমন ভাইরাস, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসকে দেখা যায় না। তাহলে ভাইরাসকে দেখার জন্য কোন যন্ত্রের প্রয়োজন হয়? ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। তাহলে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া কি দেখা যায় না? ভাইরাসদেরকে দেখা যায় না। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। এরা সরলতম জীব। ভাইরাসের দেহে কোষ প্রাচীর প্লাজমা লেমা। তাহলে ভাইরাসের দেহে কি কি থাকে? কোষ প্রাচীর থাকে, অবশ্যই কোষ প্রাচীর থাকতে হবে। তাহলে ভাইরাসের দেহে কি থাকতে হবে? কোষ প্রাচীর থাকতে হবে, প্লাজমা লেমা থাকতে হবে, সুসংগঠিত নিউক্লিয়াস থাকতে হবে, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই। এগুলো থাকার কথা বাট কিছুই নেই। তাহলে ভাইরাসের দেহে কি কি থাকে না? প্লাজমা থাকে না, সুগঠিত নিউক্লিয়াস থাকে না, সাইটোপ্লাজম থাকে না। ভাইরাসের দেহে কি কি থাকে না? কোষ প্রাচীর থাকে না, প্লাজমা থাকে না, সুসংগঠিত নিউক্লিয়াস থাকে না, সাইটোপ্লাজমা থাকে না, কিছুই থাকে না। তাই ভাইরাস দেহকে অকোষীয় বলা হয়। তাই ভাইরাসের দেহকে কি কোষীয় বলা হয়? অকোষীয় বলা হয়। অকোষীয় জীব বা অণুবীক্ষণ জীব বলা হয়। অণুবীক্ষণ জীব বলা হয় কাকে? ভাইরাসকে বলা হয়। তাহলে ভাইরাসকে কি বলা হয়? অণুবীক্ষণ জীবও বলা হয় বা অকোষীয় জীবও বলা হয়। এরা শুধুমাত্র আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড বা নিউক্লিক অ্যাসিড থাকে, যেটাকে বলে ডিএনএ। তাহলে ভাইরাসের দেহ ডিএনএ আর আরএনএ নিয়ে গঠিত। এটা কিসের? ভাইরাসের দেহ কি নিয়ে গঠিত? ডিএনএ নিয়ে গঠিত, ডিএনএ অথবা আরএনএ নিয়ে গঠিত। এদের আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে গেলে এরা জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে। তাহলে এদের দেহে আমিষের আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে গেলে, মানে ভাইরাসের দেহ থেকে যদি কখনো নিউক্লিক অ্যাসিড বের হয়ে যায়, তাহলে তাদের জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে। তবে অন্য জীবদেহে যেই মাত্র আমিষ আবরণ নিউক্লিক অ্যাসিডকে একত্র করা হয় তখন এরা জীবনের সব লক্ষণ ফিরে পায়। মানে অন্য জীবে যেই মাত্র আমিষ আবরণ অথবা নিউক্লিক অ্যাসিডকে একত্রে মানে একসঙ্গে যখনই পেয়ে যাবে তখন তারা এর সব লক্ষণ ফিরে পেয়ে যায়। অর্থাৎ জীবিত জীবদেহ ছাড়া জীবদের বাইরে এরা জীবনের কোনো লক্ষণ দেখায় না। এরা শুধু জীবিত জীবদেহ ছাড়া, মানে ভাইরাস শুধু জীবিত জীবদেহ ছাড়া জীবদের বাইরে এরা কোনো লক্ষণ দেখায় না। এ কারণে ভাইরাস প্রকৃত পরজীবী। তাহলে ভাইরাস প্রকৃত পরজীবী উদ্ভিদ। তাহলে প্রকৃত পরজীবী উদ্ভিদ বলা হয় কোনটাকে? ভাইরাসকে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। তাহলে প্রকৃত পরজীবী উদ্ভিদ বলা হয় কোনটাকে? ভাইরাসকে। ভাইরাসকে কি বলা হয়? প্রকৃত পরজীবী উদ্ভিদ বলা হয়। ভাইরাসদের মধ্যে ব্যাকটেরিয়া ফাজ ভাইরাস একটি পরিচিত ভাইরাস। তাহলে ভাইরাসদের মধ্যে সবচেয়ে পরিচিত ভাইরাসের নাম কি? ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ হচ্ছে সবচেয়ে পরিচিত ভাইরাস। ভাইরাসদের মধ্যে ভাইরাস একটি পরিচিত ভাইরাস। তাহলে একটি পরিচিত ভাইরাস কোনটি? ব্যাকটেরিওফাজ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, দাগে রাখবা। চিত্রে 1.1 এদের গঠন সম্পর্কে ধারণা দেওয়া হলো। ভাইরাস গোলাকার, দণ্ডাকার, ব্যাঙাচির ন্যায়, পাউরুটির ন্যায় হতে পারে। তাহলে ভাইরাস
বিভিন্ন আকারে হতে পারে। তাহলে ভাইরাস কি কি আকারে হয়? ভাইরাস গোলাকারও হতে পারে। ভাইরাসের আকার কেমন? গোলাকারও হতে পারে, দণ্ডকার লাঠির মতো হতে পারে, ব্যাঙাচি মানে ব্যাঙের বাচ্চার মতো হতে পারে, যেটা আবার পাউরুটির ন্যায়ের মতো হতে পারে, যে এরকম পাউরুটির মতো হতে পারে। ভাইরাস মানবদেহে বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে। তাহলে ভাইরাস মানবদেহে কি কি রোগ সৃষ্টি করতে পারে? ভাইরাস মানবদেহে বিভিন্ন রকম রোগ সৃষ্টি করে। ভাইরাস মানবদেহে বসন্ত তৈরি করে, যেটা বসন্ত ইংলিশে বলে পক্স। হাম তৈরি করে, সর্দি তৈরি করে, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করতে পারে। কি কারা তৈরি করতে পারে? ভাইরাস। তাহলে ভাইরাস মানবদেহে কি কি রোগ সৃষ্টি করতে পারে? বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করতে পারে। বসন্ত, হাম, সর্দি ইত্যাদি বায়ুবাহিত রোগ। তাহলে বায়ুবাহিত রোগের ভিতর কি কি আছে? বসন্ত, হাম, সর্দি। নিজেরা প্রশ্ন করবো, নিজেরা উত্তর করবো। দেখো, বসন্ত আছে, হাম আছে, সর্দি ইত্যাদি বায়ুবাহিত রোগ। তাহলে বায়ুবাহিত রোগ বলা হয় কোনটাকে? বসন্ত, হাম, সর্দি। ধানের টুংরো ও তামাকের মোজাইক রোগ ভাইরাসের কারণে হয়। ধানের যে টুংরো রোগ আর তামাকের মোজাইক রোগ, এটা সম্পূর্ণ কিসের কারণে হয়? ভাইরাসের কারণে হয়। কিসের কারণে হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্স, দেখে রাখবা, এটুকু অনেক বেশি ইম্পর্টেন্স। ব্যাকটেরিয়ার ইংলিশ শব্দ, ব্যাকটেরিয়ার বাংলা হচ্ছে জীবাণু। ব্যাকটেরিয়া কিছু কথা আমরা পূর্বে শ্রেণীতে জেনেছি, এবার একটু বিস্তারিত জানব। ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াস যুক্ত অসবুজ এককোষী অণুবীক্ষণিক জীব। অণুবীক্ষণিক জীব। তাহলে ব্যাকটেরিয়া হলো নিউক্লিয়াস যুক্ত অসবুজ এককোষী অণুবীক্ষণিক যন্ত্র। এককোষী অণুবীক্ষণিক যন্ত্র। অণুবীক্ষণিক কেন বলা হয়? এককোষী, এটা কোষ মাত্র একটা আছে, এবং অণুবীক্ষণিক বলা হয় অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাস ব্যাকটেরিয়া দেখা যায় না, এই কারণে বলা হয়েছে। তাহলে মনে করো ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াস যুক্ত অসবুজ এককোষী অণুবীক্ষণিক যন্ত্র। কোনটাকে বলা হয়? ব্যাকটেরিয়াকে। বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান। তাহলে সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান কে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। তাহলে সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান কে? বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক। বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক। বিজ্ঞানী অ্যান্টনি তাহলে অ্যান্টনি ফন লিউয়েনহুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান। তাহলে ব্যাকটেরিয়াকে দেখতে পান অ্যান্টনি ফন লিউয়েনহুক, সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান। ব্যাকটেরিয়া কোষ গোলাকার হতে পারে, দণ্ডাকার হয়, কমা আকারে হয়, পেছনে ইত্যাদি নানা ধরনের হতে পারে। তাহলে ব্যাকটেরিয়া কেমন ধরনের হতে পারে? এই যে তোমরা পিকচার বা চিত্র দেখতে পাচ্ছ, এই ধরনের হতে পারে। ব্যাকটেরিয়া মানে গোলাকার হয়, দণ্ডকার হয়, কমা আকার হয়, পেছনও হতে পারে। দেহের আকার আকৃতি ভিত্তিতে একে নিম্নরূপী শ্রেণীবদ্ধ করা হয়। এবার দেখো, এখানে বলা হয়েছে কি? কক্কাস, চিত্র 1.2। চিত্র 1.2টাকে কি বলা হয়? কক্কাস। তাহলে চিত্র 1.2টাকে বলা হয় কক্কাস। এই যে কক্কাস, একটু দেখো চিত্রটা। কোনো ব্যাকটেরিয়া কোষের আকৃতি গোলাকার, কোনো ব্যাকটেরিয়া কোষের আকৃতি গোলাকার হয়, সেটা জানো, এরা কক্কাস ব্যাকটেরিয়া। তাহলে কক্কাস ব্যাকটেরিয়া দেখতে কেমন? গোল আকৃতি, এই জন্য বলা হয় গোলাকার। এরা এককভাবে অথবা দলবেঁধে থাকতে পারে, যেমন নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। তাহলে নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কে? কক্কাস ব্যাকটেরিয়া। তাহলে নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোনটি? কক্কাস ব্যাকটেরিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্স। তোমাদের যদি বলে নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কি? কক্কাস ব্যাকটেরিয়া। তাহলে কক্কাস ব্যাকটেরিয়া হচ্ছে কোন রোগ সৃষ্টি করে? নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোনটা? কক্কাস। ব্যাসিলাস, চিত্রে 1.3। ব্যাসিলাস, এটা দেখতে লম্বা ন্যায়ের। এই যে ব্যাসিলাসটা একটু লম্বা ন্যায়ের মতো দেখা যাচ্ছে, লম্বা মতো। ধনুষ্টঙ্কার, রক্তামাশয় ইত্যাদি রোগ এরা সৃষ্টি করে। ধনুষ্টঙ্কার, এর ভিতরে আছে ধনুষ্টঙ্কার, রক্তামাশয় বলতে আমাশয় হয় অনেকের, সে আমাশয়টা রক্তর মতো হয়,
আর ধনুষ্টঙ্কার, এই দুই ধরনের রোগ সৃষ্টি করে। তাহলে এই দুই ধরনের রোগ সৃষ্টি করে কোনটা? ব্যাসিলাস, ব্যাসিলাস ব্যাকটেরিয়া। তাহলে ব্যাসিলাস ব্যাকটেরিয়া সৃষ্টি করে কি কি রোগ? ধনুষ্টঙ্কার, রক্ত আমাশয়। ধনুষ্টঙ্কার, রক্ত আমাশয় কোন ভাইরাসের কারণে হয়? ব্যাসিলাস। কমা, সিটটা 1.4, সিটটা 1.4টা দেখতে পাচ্ছ কমার মতো, এটা এক ধরনের ভাইরাস। এরা বাঁকা দণ্ডে ন্যায় আকৃতি ব্যাকটেরিয়া। মানুষের কলেরা রোগের ব্যাকটেরিয়া এ ধরনের। মানুষের কলেরা রোগের ব্যাকটেরিয়া এ ধরনের। তাহলে মানুষের কলেরা রোগের সৃষ্টি করে কোন ধরনের রোগ? এই যে এই ধরনের কলেরা রোগের সৃষ্টি করে কোন রোগ? কমা 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 ব্যাকটেরিয়া মানুষের কলেরা রোগ সৃষ্টি করে। কমা ব্যাকটেরিয়া। কি ব্যাকটেরিয়া? কমা ব্যাকটেরিয়া। স্পাইরিলাম, স্পাইরিলাম এ ধরনের ব্যাকটেরিয়া আকৃতি পেঁচানো। এই যে এরকম যদি পেঁচানো হয় সেটা হচ্ছে কি হয়? স্পাইরিলাম। কি ব্যাকটেরিয়া বলা হয়? স্পাইরিলাম। তাহলে এরকম বাঁকা যদি হয়, সেটা পেঁচানো বাঁকা আকৃতি হলে সেটা হচ্ছে স্পাইরিলাম ব্যাকটেরিয়া বলে। তাহলে ব্যাকটেরিয়া আকৃতি পেঁচানো। তাহলে ব্যাকটেরিয়ার উপকারিতা কি কি দেখি? স্পাইরিলাম ব্যাকটেরিয়ার উপকারিতা না অপকারিতা দেখি। প্রথমটা, মৃত জীবদেহ ও আবর্জনা পচাতে সাহায্য করে। তাহলে মৃত জীবদেহ এবং আবর্জনা পেঁচাতে সাহায্য করে কোনটা? হ্যাঁ, আচ্ছা। মৃত জীবদেহ আবর্জনা পেঁচাতে সাহায্য করে কোনটা? স্পাইরিলাম। তাহলে মৃত জীবদেহ আবর্জনা পেঁচাতে সাহায্য করে কোনটা? স্পাইরিলাম। তারপর এটা একমাত্র ব্যাকটেরিয়ায় প্রকৃতি থেকে মাটিতে নাইট্রোজেন সংবর্ধন করে। তাহলে স্পাইরিলাম প্রকৃতি থেকে মাটিতে নাইট্রোজেন সংবর্ধন করে। তারপরে পাট থেকে আঁশ ছাড়াতে ব্যাকটেরিয়া সাহায্য করে। পাট থেকে যে আঁশ রয়েছে ওটা ছাড়াতে কে সাহায্য করে? ব্যাকটেরিয়া। সেটা হচ্ছে স্পাইরিলাম। দই তৈরিতে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে? স্পাইরিলাম। তাহলে দই তৈরিতে স্পাইরিলামটা অনেক সাহায্য করে, অবশ্যই দেখে রাখবা। বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়। তাহলে অ্যান্টিবায়োটিকও তৈরি হয় স্পাইরিলাম ব্যাকটেরিয়া থেকে। তারপর এটা দেখো, ব্যাকটেরিয়ার জিন প্রকৌশলের মূল ভিত্তি। তাহলে ব্যাকটেরিয়া জিন প্রকৌশলের মূল ভিত্তি কোনটা? ব্যাকটেরিয়া। সেটা কোন ব্যাকটেরিয়া? স্পাইরিলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, যে জিন প্রকৌশলের মূল ভিত্তি বলা হয় কোনটাকে? ব্যাকটেরিয়াকে। তাহলে স্পাইরিলাম ব্যাকটেরিয়া। তাহলে জিন প্রকৌশলের মূল ভিত্তি কোনটাকে বলা হয়? ব্যাকটেরিয়া। সেটা কি? জিন প্রকৌশলের ব্যাকটেরিয়া। কিছু কিছু ক্ষেত্রে জীবের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনগত পরিবর্তনের কাজে ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়। পাট থেকে আঁশ ছাড়াতে ব্যাকটেরিয়া সাহায্য করে। তাহলে পাট থেকে আঁশ ছাড়াতেও এই ব্যাকটেরিয়ায় সাহায্য করে স্পাইরিলাম। দই তৈরি করতে ব্যাকটেরিয়া সাহায্য করে। দই তৈরি করতে এই যে স্পাইরিলাম ব্যাকটেরিয়া সাহায্য করে। তারপরে বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়। বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবডি, মানে বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবডি তৈরি হয় কি থেকে? স্পাইরিলাম থেকে। ব্যাকটেরিয়া জিন প্রকৌশলের মূল ভিত্তি। তাহলে ব্যাকটেরিয়া জিন প্রকৌশলের মূল ভিত্তি কি? ব্যাকটেরিয়া। জিন প্রকৌশলের মূল ভিত্তি কি? ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়া কি প্রকৌশলের মূল ভিত্তি? জিন প্রকৌশলের মূল ভিত্তি। কিছু কিছু ক্ষেত্রে জীবের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনগত পরিবর্তনের কাজে ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়। ব্যাকটেরিয়ার অপকারিতা। এই ব্যাকটেরিয়ার কি কি অপকার আছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এখানে দেখো, ব্যাকটেরিয়া মানবদেহে যক্ষ্মা, কলেরা, টাইফয়েড, আমাশা প্রভৃতি রোগ সৃষ্টি করে। তাহলে ব্যাকটেরিয়া মানবদেহে যক্ষ্মা তৈরি করে, কলেরা, টাইফয়েড, আমাশা প্রভৃতি রোগ সৃষ্টি করে থাকে। তাহলে ব্যাকটেরিয়া কি কি রোগ সৃষ্টি করে থাকে? ব্যাকটেরিয়া মানবদেহে এসব রোগগুলো সৃষ্টি করে, যেমন যক্ষ্মা, কলেরা, টাইফয়েড, আমাশা। এরা খাদ্যদ্রব্য, ফলমূলে পচন ঘটায়। যে কোনো খাদ্যদ্রব্য অথবা ফলমূলে পচন ঘটায় কোনটি? ব্যাকটেরিয়া। উদ্ভিদে বিভিন্ন রোগ, যেমন ধানের লিফট ব্লাইট, টমেটোর ক্যাঙ্কার ইত্যাদি ঘটায়। এই রোগগুলো ঘটায় ব্যাকটেরিয়া। পার্ট 5-6।
ছত্রাক, শৈবাল ও অ্যামিবা। তাহলে ছত্রাক, শৈবাল, অ্যামিবা সম্পর্কে একটু পড়ি। প্রথমে আছে ছত্রাক। ছত্রাক সমাঙ্গদেহী ক্লোরোফিলবিহীন অসবুজ জীব। তাহলে সমাঙ্গদেহী অসবুজ জীব বলা হয় কোনটাকে? ছত্রাককে। সমাঙ্গদেহী ক্লোরোফিলবিহীন অসবুজ জীব বলা হয় কোনটিকে? ছত্রাককে। ক্লোরোফিলের অভাবে এরা সালোক সংশ্লেষণ করতে পারে না। তাহলে কিসের অভাবে ছত্রাক সালোক সংশ্লেষণ করতে পারে না? ক্লোরোফিলের অভাবে। কিসের অভাবে? ক্লোরোফিলের অভাবে। তাই এরা পরভোজী অথবা মিতভোজী। এবং মিতভোজী। তাহলে পরভোজী এবং মিতভোজী উদ্ভিদ বলা হয় কোনটাকে? ছত্রাককে। পরভোজী ছত্রাক বাসি, পচা খাদ্য দ্রব্য, ফলমূল, শাকসবজি, ভেজা রুটি, চামড়া, গোবর ইত্যাদি জন্মায়। তাহলে পরভোজী ছত্রাক কোথায় কোথায় জন্মে? পরভোজী যে ছত্রাকগুলো আছে জন্মে হচ্ছে বাসি, পচা খাদ্যদ্রব্য, পচা ফলমূলে, পচা শাকসবজিতে, ভেজা রুটি অথবা চামড়ায়, তাছাড়া কবর ইত্যাদিতে পরজীবী ছত্রাক জন্মায়। মৃতভোজী ছত্রাক মৃত জীব দেহে জৈব পদার্থে পূর্ণ মাটিতে জন্মায়। তাহলে মৃতভোজী উদ্ভিদ কোথায় জন্মায় এটা জানতে হবে। মৃতভোজী ছত্রাক মৃত জীব দেহে এবং জৈব পদার্থের পূর্ণ মাটিতে জন্মায়। ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব। ছত্রাকের আসলে অর্থনৈতিক কোনো গুরুত্ব আছে কিনা দেখা যাক। পেনিসিলিন সহ বহু মূল্যবান ওষুধ ছত্রাক থেকে পাওয়া যায়। তাহলে বহু মূল্যবান ওষুধ ছত্রাক থেকে পাওয়া যায়। কি ধরনের ওষুধ? পেনিসিলিন সহ বিভিন্ন মূল্যবান ওষুধ ছত্রাক থেকে পাওয়া যায়। তাহলে পেনিসিলিন সহ মূল্যবান কি পাওয়া যায়? ছত্রাক থেকে ওষুধ পাওয়া যায়, অনেক মূল্যবান ওষুধও পাওয়া যায়। ছত্রাক থেকে কি পাওয়া যায়? অর্থনৈতিক দিক থেকে মূল্যবান ওষুধও পাওয়া যায়। কি ওষুধ সহ? পেনিসিলিন ওষুধ সহ। পাউরুটিতে তৈরিতে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়। তাহলে পাউরুটি তৈরিতে কি ব্যবহার করা হয়? ছত্রাক ব্যবহার করা হয়। তাহলে পাউরুটি তৈরিতে কি ছত্রাক ব্যবহার করা হয়? ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে একে ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা হয়েছে। ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে একে ট্যাবলেট হিসেবেও ব্যবহার করেছে। ইস্ট কি সমৃদ্ধ? ভিটামিন সমৃদ্ধ। ইস্ট কি সমৃদ্ধ? ভিটামিন সমৃদ্ধ বলে একে ট্যাবলেট হিসেবে মানুষ ব্যবহার করছে। অ্যাগারিকাস নামক এক ধরনের মাশরুম শৌখিন খাদ্য বলে বিবেচিত। অ্যাগারিকাস নামক এক ধরনের মাশরুম শৌখিন খাদ্য হিসাবে ব্যবহৃত। এক ধরনের মাশরুম কি নামে? অ্যাগারিকাস নামক এক ধরনের মাশরুম। তাহলে এক ধরনের মাশরুম শৌখিন খাদ্য বলে বিবেচিত। কি নামক মাশরুম? সেটা হচ্ছে অ্যাগারিকাস মাশরুম। অ্যাগারিকাস নামক মাশরুম শৌখিন খাদ্য হিসাবে পরিচিত। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বর্তমানে আমাদের দেশ সহ বহু দেশে এর চাষ করা হয়। আবর্জনা পচিয়ে মাটিতে মেশাতেও ছত্রাকের ভূমিকা রয়েছে। মানুষ, জীবজন্তু, উদ্ভিদে বহু রোগের জন্য দায়ী এই ছত্রাক। তাহলে মানুষের, জীবজন্তু, উদ্ভিদে বহু রোগের জন্য দায়ী কোন ছত্রাক? অ্যাগারিকাস ছত্রাক। দা, সুলি বা সোলম মানুষের শ্বাসনালীর প্রদাহ ছত্রাকের সংক্রমণে হয়ে থাকে। দাঁত, তারপর সলি অথবা মানুষের শ্বাসনালীর প্রদাহ ছত্রাকের সংক্রমণে হয়ে থাকে। দাঁত হয় ছত্রাকের কারণে, সোলো হয় ছত্রাকের কারণে, মানুষের শ্বাসনালীর প্রদাহ হয় ছত্রাকের কারণে। ছত্রাক আলুর বিলম্বিত ধসা রোগ, পাটের কলপট্টি রোগ। তাহলে ছত্রাক কি করে? আলুর বিলম্বিত ধসা রোগ, আলুর ধসা রোগ তৈরি করে, পাটের কালোপট্টি রোগ তৈরি করে এবং আখের লাল পচা রোগ সৃষ্টি করে। কোনটা? ছত্রাক। আখের লাল পচা রোগও সৃষ্টি করে কোনটা? ছত্রাকে। এরা সহজে কাঠ, বেত ও বাঁশের আসবাবপত্র পচিয়ে আমাদের ক্ষতি করে। এরা সহজে কাঠ,
বেড বা বাঁশের আসবাবপত্র পচিয়েও এরা আমাদের ক্ষতি করে। তাহলে বিভিন্নভাবে ছত্রাক আমাদের উপকারও করে এবং কি ক্ষতিও করে থাকে। ছত্রাক সংক্রমণ প্রতিরোধকরণ। ছত্রাকজনিত রোগ খুবই ছোঁয়াচে। কোন রোগ খুবই ছোঁয়াচে? ছত্রাকজনিত রোগ। তাহলে ছত্রাকজনিত রোগ খুবই কি ছোঁয়াচে। ছত্রাকজনিত রোগ খুবই কি ছোঁয়াচে। তাহলে কোন রোগ খুবই ছোঁয়াচে? ছত্রাকজনিত রোগ। অর্থাৎ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এ রোগ সংক্রমিত হতে পারে। এসব রোগ থেকে নিরাপদ থাকতে যা দরকার তা হলো, নিরাপদ থাকতে যা যা দরকার তা হলো, দেখো, ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তি ব্যবহৃত জিনিসপত্র যেমন কাপড় চোপড়, চিরুনি, টুপি, স্যান্ডেল ব্যবহার না করা। তারপর দেখো, ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কম আসা, তাদের সাথে মেলামেশা করা যাবে না, তাদের সাথে সংস্পর্শে আসা যাবে না। ছত্রাক আক্রান্ত উদ্ভিদে ওষুধ ছিটানো বা উদ্ভিদ তুলে পুড়িয়ে ফেলা। শৈবাল, আমরা এতক্ষণ পড়লাম ছত্রাক, বাট এবার আমরা পড়ব শৈবাল। সমাঙ্গ বর্গের ক্লোরোফিলযুক্ত ও স্বভোজী উদ্ভিদরাই শৈবাল। সমাঙ্গ বর্গের ক্লোরোফিলযুক্ত ও স্বভোজী উদ্ভিদরাইকে কি বলা হয়? শৈবাল বলা হয়। এরা মাটি, পানি, অন্যান্য গাছের উপর জন্মায়। শৈবাল কোথায় কোথায় জন্মাতে পারে? মাটিতে জন্মায়, পানি এবং অন্যান্য গাছের উপরও জন্মায়। সবুজ ছাড়াও লাল, বাদামি ইত্যাদি রঙের শৈবাল দেখা যায়। শৈবাল রং কেমন বা দেখতে কেমন? সবুজ, লাল এবং বাদামি রঙের শৈবালও দেখা যায়। স্পাইরোগাইরা নামক শৈবাল বেশিরভাগ জলাশয়ে পাওয়া যায়। কি নামক শৈবাল বেশিরভাগ জলাশয়ে পাওয়া যায়? স্পাইরোগাইরা নামক শৈবাল। স্পাইরোগাইরা নামের শৈবাল কোথায় পাওয়া যায়? জলাশয়ে পাওয়া যায়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। স্পাইরোগাইরা নামক শৈবাল কোথায় পাওয়া যায়? জলাশয়ে পাওয়া যায়। কি নামক শৈবাল বেশিরভাগ জলাশয়ে পাওয়া যায়? স্পাইরোগাইরা শৈবাল। শৈবালের অপকারিতা। আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবালজাত অ্যালজিন ব্যবহৃত হয়। তাহলে আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবালজাত অ্যালজিন ব্যবহৃত হয়। সামুদ্রিক শৈবালজাত অ্যালজিন ব্যবহার হয় কোথায়? আইসক্রিম তৈরিতে। কি তৈরিতে? আইসক্রিম তৈরিতে। সামুদ্রিক শৈবালজাত অ্যালজিন ব্যবহৃত হয় কি তৈরিতে? আইসক্রিম তৈরিতে। সামুদ্রিক শৈবালজাত অ্যালজিন ব্যবহৃত হয় কি তৈরিতে? আইসক্রিম তৈরিতে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। সামুদ্রিক শৈবাল আয়োডিন, পটাশিয়াম একটি ভালো উৎস। তাহলে সামুদ্রিক শৈবাল আয়োডিন যুক্ত আছে এবং পটাশিয়ামের একটা ভালো উৎস। আয়োডিন এবং পটাশিয়ামের একটা ভালো উৎস কোনটা? সামুদ্রিক শৈবাল। আয়োডিন ও পটাশিয়ামের একটি ভালো উৎস বলা হয় কোনটিকে? সামুদ্রিক শৈবালকে। আবার সামুদ্রিক শৈবাল ভালো উৎস কিসের? আয়োডিন এবং পটাশিয়ামের। মৎস্য চাষে শৈবাল খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। তাহলে শৈবাল কি হিসাবে ব্যবহৃত হয়? খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। কিসে? মৎস্য চাষে। শৈবাল খাদ্য হিসেবে ব্যবহৃত হয় কিসের খাদ্যে? মৎস্য চাষে। মৎস্যের খাদ্য হিসাবে, মানে মাছের খাদ্য হিসাবে শৈবাল ব্যবহৃত হয়ে থাকে। পার্ট 7, অ্যান্টামিবা। অ্যান্টামিবা অ্যান্টিমিবা প্রোটিস্টা রাজ্যভুক্ত আরেক ধরনের এককোষী জীব। অ্যান্টামিবা প্রোটিস্টা রাজ্যভুক্ত আরেক ধরনের এককোষী জীব। তাহলে অ্যান্টামিবা কি ধরনের জীব? এককোষী জীব। অ্যান্টিমিবা কোন রাজভুক্ত আরেক ধরনের এককোষী জীব? এটা প্রোটিস্টা। প্রোটিস্টা রাজ্যভুক্ত। তাহলে অ্যান্টিমিবা কি রাজ্যভুক্ত ছিল? প্রোটিস্টা রাজ্যভুক্ত। আর প্রোটিস্টা রাজ্যভুক্ত আরেক ধরনের এককোষী কি বলা হয়? জীব বলা হয় কোনটাকে? অ্যান্টিমিবা। অ্যান্টিমিবা কয় কোষী জীব? এককোষী জীব। অথবা প্রোটিস্টা রাজ্যভুক্ত আরেক ধরনের এককোষী জীব বলা হয় কাকে? অ্যান্টিমিবাকে। অ্যান্টিমিবা কোন রাজভুক্ত আরেক ধরনের এককোষী জীব? প্রোটিস্টা। খালি চোখে এদের দেখা যায় না। এদের দেহের কোনো নির্দিষ্ট আকৃতি নাই, কারণ এরাই সর্বদাই অ্যামিবার মতো আকার আকৃতি পরিবর্তন করতে থাকে।
তাহলে অ্যামিবার মতো আকার আকৃতি করতে থাকে কোনটা? অ্যান্টামিবা। তাহলে অ্যান্টামিবা হচ্ছে সর্বদাই অ্যামিবার মতো আকার আকৃতি পরিবর্তন করতে থাকে কোনটা? অ্যান্টিমিবা। এদের দেহ স্বচ্ছ জেলির ন্যায়। তাহলে অ্যান্টিমিবা স্বচ্ছ জেলির ন্যায়ের মতো সাদা জেলি। তবে কখনো কখনো প্রতিকূল পরিবেশে এরা গোলাকার শক্ত আবরণে নিজেদের দেহ ঢেকে ফেলে। এ অবস্থায় একে সিস্টল বলে। যখন নিজেদের এরা গোলাকার শক্ত আবরণে নিজেদের দেহ ঢেকে ফেলে, গোলাকার যে শক্ত আবরণ রয়েছে এটা নিজেদের দেহ ঢেকে ফেলে, তখন এদেরকে বলা হয় কি? সিস্টা বলে, সিস্ট বলে। আমাশা রোগ সাধারণত দুই ধরনের। আমাশা রোগ সাধারণত কয় ধরনের? দুই ধরনের। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। আমাশা রোগ সাধারণত কয় ধরনের? দুই ধরনের। আমাশা রোগ সাধারণত কয় ধরনের? দুই ধরনের। আমাশয় রোগ সাধারণত কয় ধরনের? দুই ধরনের। অ্যামিবিক বা ব্যাসিলারি। আমাশা রোগ সাধারণত কয় ধরনের? দুই ধরনের। অ্যামিবিক বা ব্যাসিলারি। অ্যামিবিক বা ব্যাসিলারি। আমাশা রোগ সাধারণত কয় ধরনের হয়? দুই ধরনের। অ্যামিবিক বা ব্যাসিলারি। ব্যাসিলারি আমাশয়ের কারণ এক ধরনের ব্যাসিলার ব্যাকটেরিয়া। তাহলে ব্যাসিলারি আমাশয়ের কারণ এক ধরনের ব্যাসিলাস ব্যাকটেরিয়া। তাহলে এক ধরনের ব্যাসিলাস ব্যাকটেরিয়া বলা হয় কোনটাকে? ব্যাসিলার আমাশার কারণে। তাহলে ব্যাসিলার আমাশার কারণে এক ধরনের ব্যাসিলাস ব্যাকটেরিয়া হয়। অ্যান্টিমিবা নামক এক ধরনের এককোষী প্রাণীর আক্রমণে অ্যামিবিক আমাশা হয়ে থাকে। তাহলে কি মানে এককোষী প্রাণীর আক্রমণে অ্যামিবিক আমাশা হয়ে থাকে? অ্যামিবিক আমাশা হয়ে থাকে কোন কোন অ্যান্টিবডির কারণে, কোন ব্যাকটেরিয়ার কারণে? অ্যান্টামিবা। তাহলে অ্যান্টামিবা যে ছত্রাক আছে বা ব্যাকটেরিয়া আছে এককোষী প্রাণীর আক্রমণে অ্যামিবিক আমাশয় হয়ে থাকে। অ্যামিবিক আমাশয় হয়ে থাকে কোনটার কারণে? অ্যান্টিমিবার নামক এক ধরনের এককোষী প্রাণীর আক্রমণে হয়ে থাকে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, দেখে রাখবা যে অ্যামিবিক আমাশয় হয়ে থাকে কোন প্রাণীর আক্রমণে? অ্যান্টিমিবা প্রাণীর আক্রমণে হয়ে থাকে। এখানে দেখো অ্যান্টিমিবা চিত্র 1.7 অ্যান্টিমিবার বডি রয়েছে। তো এইটাকে বলা হয় নিউক্লিয়াস, এই যে এখান থেকে এটা। আর এটাকে বলা হয় গহ্বর, আর এটাকে বলা হয় খাদ্য গহ্বর। এই দুইটা মিলে খাদ্য গহ্বর। এই যে এখান থেকে এই পর্যন্ত এই দুটো হচ্ছে লোহিত রক্তকণিকা। লোহিত মানে লাল রক্তকণিকা। এইগুলোকে বলা হয় ব্যাকটেরিয়া, আর ব্যাকটেরিয়া বলতে জীবাণু। আর উপরে যে পর্দা মতো দেখতে এটাকে প্লাজমা লেমা বলা হয়। আর একটু ভিতরে যে কোষ দেখা যাচ্ছে এটাকে বলা হয় এক্টোপ্লাজমা। আর একটু ভিতরে যে সার্কেল মতো দেখা যাচ্ছে এটা এন্ডোপ্লাজমা বলে। আর এই যে এইটাকে বলা হয় সাদা সাদা অংশ, এটা ক্ষণপথ বলা হয়। আর চিত্রে 1.8 অ্যান্টিমিবা বহুভাজন প্রক্রিয়া দেখানো হয়েছে। বহুভাজন ভাবে এরা কি করে? রূপ পরিবর্তন করতে পারে নিজেকে। শিশু অ্যান্টিমিবা এরকম বাচ্চা বা ছোট স্পোর মানে এরকম হয়। আর ক্রোমাটিন দানা এরকম হবে। আর এটা হচ্ছে নিউক্লিয়াস। এরা পরজীবী হিসাবে মানুষ, বানর জাতীয় প্রাণী, বিড়াল, কুকুর, শূকর, ইঁদুর, বৃহদন্তে বাস করে। তাহলে এরা পরজীবী হিসাবে কিসে বাস করে? বৃহদন্তে বাস করে। কোন কোন প্রাণী বৃহদন্তে বাস করে? মানুষ, বানর জাতীয় প্রাণী, বিড়াল, কুকুর, শূকর, ইঁদুর এদের বৃহদন্তে বাস করে, বৃহদন্তে বাস করে। তাহলে পরজীবী হিসাবে অ্যান্টিমিবা কি হিসাবে বাস করে? পরজীবী হিসাবে বাস করে। কাদের পরজীবী হিসাবে? কোন প্রাণী পরজীবী হিসেবে বাস করে? মানুষ, বন্য, বানর, বিড়াল, কুকুর, শূকর, ইঁদুর, বৃহদন্ত বাস করে, বৃহদন্ত। অ্যান্টিমিবা কোষ বিভাজন ও অণুবীজ স্পোর সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। তাহলে অ্যান্টিমিবা কিসের মাধ্যমে বংশবৃদ্ধি করে? কোষ বিভাজন বা অণুজীব সৃষ্টির মাধ্যমে। কোষ বিভাজন বা অণুজীব সৃষ্টির মাধ্যমে বংশ বিস্তার করে থাকে। তো এখানে একটা কথা বলি, এখানে আমাদের 25 সাল হবে, কারণ 2021 12 সাল থেকে 2012 সাল থেকে 25 সাল
2012 সালে বইটা কিন্তু দেয়া হয়েছে। 2012 থেকে আমরা জেনেছি 22 সাল পর্যন্ত বই সেম ছিল। 22 আর 23 সাল এই দুটো হচ্ছে চেঞ্জ করে দিয়েছিল। বাট এখন হচ্ছে 23-24 সাল, 23 এবং 24 সাল চেঞ্জ করা হয়েছিল। বাট এখন 25 সালে সে আগের কারিকুলামটা দিয়েছে। এইজন্য এখানে 21 দেখা আছে। বাট পিডিএফটা একটু ক্লিয়ার আছে বলে এইজন্য আমরা এই পিডিএফটা ইউজ করছি। তাছাড়া কিছু নাই। 21 সাল বলে মনে করে না। 2025 সালের বই এবং 21 সাল হোক 12 সাল পর্যন্ত বইগুলো সব সেম। স্পোরুলেশন পদ্ধতিতে একটি কোষের প্রোটোপ্লাজমা বহু খণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব বা স্পোর গঠন করে। অনুকূল পরিবেশে এরা প্রত্যেক একটি নতুন অ্যামিবা হিসেবে বড় হয়। খালি পরিবেশে এরা অনুকূল পরিবেশে এরা প্রত্যেকে একটি নতুন অ্যামিবা হিসেবে গড়ে ওঠে। অ্যান্টামিবা এক ধরনের আমাশা রোগের জন্য দায়ী। তাহলে এক ধরনের আমাশা রোগের জন্য দায়ী কোনটা? অ্যান্টিমিবা। কোনটাকে বলা হয়? অ্যান্টিমিবা। তাহলে এক ধরনের আমাশা রোগের জন্য দায়ী কোনটা? অ্যান্টামিবা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দায়ী রাখবা, অ্যান্টামিবা। রোগী রোগ জীবাণুটি কোনো লক্ষণ ছাড়াই বহন করে। রোগী রোগ জীবাণুটিও কোনো লক্ষণ ছাড়া, কোনো লক্ষণ থাকে না। অ্যান্টিমিবা যখন আক্রমণ করে কোনো লক্ষণ থাকে না। অ্যামিবিক আমাশয় সম্পূর্ণভাবে নিরাময় করা খুব কঠিন। তাহলে সম্পূর্ণভাবে নিরাময় করা কঠিন কোন আমাশয়টা? অ্যামিবিক আমাশা। অ্যামিবিক আমাশয় সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব নয়, খুবই কঠিন। তাহলে এখানে বলা হয়েছে সম্পূর্ণভাবে নিরাময় করা খুব কঠিন কোন আমাশয়? অ্যামিবিক আমাশয়। উপযুক্ত চিকিৎসা পরামর্শ নিয়ে ওষুধ খেলে এ রোগ সেরে যায়। পার্ট 8-9 স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা। ব্যাকটেরিয়া জীবাণু দেহ ভাণ্ডার বা দেহ অভ্যন্তরে বিভিন্ন প্রক্রিয়ায় প্রবেশ করতে পারে। তাহলে ব্যাকটেরিয়া জীবাণু দেহ অভ্যন্তরে বিভিন্ন প্রক্রিয়ায় প্রবেশ করতে পারে। তাহলে কোন ব্যাকটেরিয়া জীবাণু দেহ অভ্যন্তরে দেহের ভিতরে বিভিন্ন প্রক্রিয়ায় প্রবেশ করতে পারে? ব্যাকটেরিয়া জীবাণু বিভিন্নভাবে দেহ অভ্যন্তরে প্রবেশ করতে পারে। অপরিষ্কার হাত জীবাণুর জন্য একটি সুবিধাজনক বাহন। অপরিষ্কার হাত জীবাণুর জন্য একটা সুবিধাজনক বাহন। কারণ আমরা অপরিষ্কার হাত দিয়ে অনেক কিছু খেয়ে থাকি, এই জন্য ভিতরে প্রবেশ করতে খুব সুবিধা হয়। তাহলে অপরিষ্কার হাত জীবাণুর জন্য একটি সুবিধাজনক। অপরিষ্কার হাত কার জন্য একটি সুবিধাজনক বাহন? হচ্ছে জীবাণুর। জীবাণুর জন্য একটি সুবিধাজনক বাহন কোনটা? অপরিষ্কার হাত। অপরিষ্কার হাত, যার মাধ্যমে সহজে এরা মুখ গহ্বর ঢুকে যেতে পারে। মুখের ভিতর থেকে আমাদের শরীরে প্রবেশ করতে পারে। আমরা যে জামা কাপড় ব্যবহার করি তাতে লেগে ব্যাকটেরিয়া স্পোর স্থানান্তরিত হতে পারে। তাতে ব্যাকটেরিয়া লেগে থাকে এবং সে পরিবর্তন কারণে আমাদের শরীরে প্রবেশ করতে পারে স্প্রের মাধ্যমে। পার্ট 8-9 স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা। ব্যাকটেরিয়া জীবাণু দেহ অভ্যন্তর বিভিন্ন প্রক্রিয়ায় প্রবেশ করতে পারে। তাহলে দেহ অভ্যন্তরে বিভিন্ন প্রক্রিয়ায় প্রবেশ করতে পারে কোনটি? ব্যাকটেরিয়া জীবাণু। ব্যাকটেরিয়া জীবাণু। অপরিষ্কার হতে বা অপরিষ্কার হাত জীবাণুর জন্য একটি সুবিধাজনক বাহন। তাহলে জীবাণুর জন্য একটি সুবিধাজনক বাহন কোনটাকে বলা হয়? অপরিষ্কার হাতকে। কোনটাকে বলা হয়? অপরিষ্কার হাত, যার মাধ্যমে সহজে এরা মুখ গহ্বরে ঢুকে যেতে পারে, সহজে মুখের ভিতর দিয়ে ঢুকে যেতে পারে। আমরা যে জামা কাপড় ব্যবহার করি তাতে লেগে ব্যাকটেরিয়া স্পোর স্থানান্তরিত হতে পারে। অবশ্যই হতে পারে, তোমাদের সেই বিষয়গুলো জানতে হবে। তারপরে বলা হয়েছে বাতাসে যে ধুলাবালি উড়ে বেড়ায় তার সাথে অতি সহজে ব্যাকটেরিয়া বা তার স্পোর এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। তাহলে বাতাসে যেসব ধুলাবালি উড়ে বেড়ায় সেটার মাধ্যমে ব্যাকটেরিয়া তার স্পোর এক স্থান থেকে, ব্যাকটেরিয়া বা তার স্পোর, স্পোর বলতে ছোট ছোট বাচ্চাকে বোঝানো হয়, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। হাত মেলানোর মাধ্যমে ব্যাকটেরিয়া একজন থেকে অন্যজনে অতি সহজে স্থানান্তরিত হতে পারে। পচা বা বাসি খাদ্যের মাধ্যমে জীবাণু সহজে ছড়ায়। তাহলে কিসের মাধ্যমে জীবাণু সহজে ছড়ায়? পচা ও বাসি খাদ্যের মাধ্যমে। পচা ও বাসি খাদ্যের মাধ্যমে। কলেরা, টাইফয়েড, ব্যাকটেরিয়া রোগ। তাহলে কলেরা এবং টাইফয়েড কি জনিত রোগ? ব্যাকটেরিয়া জনিত রোগ। ব্যাকটেরিয়া জনিত রোগের ভিতর কি কি আছে? কলেরা, টাইফয়েড।
আর কলেরা, টাইফয়েড কি জাতীয় রোগ? ব্যাকটেরিয়া জনিত রোগ। ব্যাকটেরিয়া জনিত রোগ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দায়িকা রাখতে পারো। ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যান্টামিবা জনিত রোগ একসময় খুব ভয়াবহভাবে ছড়িয়ে যেত। তাহলে ভাইরাস, তারপরে ব্যাকটেরিয়া এবং তার সাথে অ্যান্টামিবা জনিত রোগ একসময় খুব সহজে ভয়াবহভাবে ছড়িয়ে যেত। নিরাপদ পানির অভাবে এমন হতো। যত্রতত্র মলমূত্র ত্যাগের কারণেও জনস্বাস্থ্যজনিত সমস্যার সৃষ্টি হয়। এসব মলমূত্রে যে জীবাণু থাকে তা ভক্ষণকারী অন্য জীব এগুলোকে ছড়িয়ে দেয়। এছাড়া বৃষ্টি ও জোয়ারের পানিতে এগুলো দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। কাজ, তোমাদের এলাকায় ঘুরে দেখো কোনো কোনো বাড়িতে স্বাস্থ্যসম্মত পায়খানা রয়েছে। তার একটি তালিকা করো এবং যাদের স্বাস্থ্যসম্মত পায়খানা নেই তাদেরও এ ব্যাপারে সচেতন করো। তোমার কাজের বর্ণনা লিখে দেখাও। আমাদের দেশের অনেক স্থানে স্বাস্থ্যসম্মত পায়খানা নেই। তাহলে আমাদের দেশে অনেক স্থানে কি নেই? স্বাস্থ্যসম্মত পায়খানা নেই। আমাদের দেশে অনেক স্থানে কি নেই? স্বাস্থ্যসম্মত পায়খানা নেই। এবং এসব অঞ্চলে মানুষ মাঠ বা কাঁচা পায়খানা ব্যবহার করে। তাহলে এইসব অঞ্চলে মানুষ কি ব্যবহার করে? মাঠ। তাহলে এইসব অঞ্চলে মানুষ কি ব্যবহার করে? মাঠ বা কাঁচা পায়খানা ব্যবহার করে থাকে। অ্যান্টামিবায় আক্রান্ত ব্যক্তির মল মাঠের মাটিতে মিশে যায়। এ মাটি হাতে লাগলে মাটিতে যে সবজি চাষ করা হয় তাতে এসব জীবাণু লেগে থাকে। সবজির ভিতরে এরা প্রবেশ করে। রান্নার পরও দেখা যায় ওই জীবাণু তখন বেঁচে আছে। এভাবে অ্যান্টামিবা সংক্রমিত হয়ে থাকে। ভাইরাস দ্বারা আক্রান্ত হলে অনেক সময় 2 থেকে 3 দিনে এমনি এমনি রোগ সেরে যায়। তাহলে ভাইরাস আক্রান্ত হলে কয় দিনে রোগ এমনি এমনি সেরে যায়? 2 থেকে 3 দিনে রোগ এমনি এমনি সেরে যায়। বাট কিসে আক্রান্ত হলে 2 থেকে 3 দিনে এমনি এমনি রোগ সেরে যায়? ভাইরাস আক্রান্ত হলে। আর ভাইরাস দ্বারা আক্রান্ত হলে অনেক সময় কয় দিনে এমনি এমনি রোগ সেরে যায়? 2 থেকে 4 দিন। তবে কিছু মারাত্মক রোগ আছে যার জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয়। যেমন হাঁচি আছে, কফ আছে, থুতু, কাশির মাধ্যমে সর্দি কাশির ভাইরাস ছড়ায়। তাহলে হাঁচি, কফ, থুতু, কাশির মাধ্যমে সর্দি কাশির ভাইরাস ছড়ায়। সংস্পর্শে দ্বারা উদ্ভিদের মোজাইক রোগ ছড়ায়। সংস্পর্শে এলে কিন্তু উদ্ভিদে কি ধরনের রোগ ছড়ায়? মোজাইক রোগ ছড়ায়। আবার এইডস রোগ একবার হলে আর নিরাময় হয় না। অসুস্থ লোকের রক্ত গ্রহণ, মাদক গ্রহণ, একসুই বহু লোকের ইনজেকশন গ্রহণ, অসামাজিক কর্মকাণ্ডে রোগ ছড়ায়। মামপোস, হাম, বসন্ত ইত্যাদি খুব কষ্টকর রোগ। তাহলে মামপোস, হাম, বসন্ত ইত্যাদি খুব কষ্টকর রোগ। ভাইরাস জনিত এসব রোগ বাতাসের মাধ্যমে ছড়ায়। তাহলে ভাইরাস জনিত এসব রোগ কিসের মাধ্যমে ছড়ায়? বাতাসের মাধ্যমে ছড়ায় এবং আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে। এভাবে নানা মাধ্যমে ভাইরাস সুস্থ দেহে পাঠ 10 মানবদেহে অণুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ ও প্রতিকার। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যান্টিমিবা যেসব রোগ সৃষ্টি করে তার প্রতিরোধ ও প্রতিকার করতে হলে সম্মিলিতভাবে স্বাস্থ্য রক্ষায় নিয়মগুলো যত্ন সহকারে পালন করতে হবে। মনে রাখতে হবে দুর্বল স্বাস্থ্যের ব্যক্তি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি বহন করে। তাই সকলের উচিত সুষম খাদ্য প্রয়োজন মতো নিয়মিত গ্রহণ করা। কাজ, তোমার শ্রেণীর যাদের নখ বড়, যারা আজ দাঁত ব্রাশ করেনি তাদের তালিকা বানাও এবং এ ব্যাপারে সচেতন করো। শুধু মাংস আর মাছ খেলেই সুষম খাদ্য ঘাটতি পূরণ হয় না। একই সাথে তাজা শাকসবজি, ফলমূল খেলে তবেই সুষম খাদ্য ঘাটতি পূরণ হয়। শাকসবজি খেতে হবে, ফলমূলও খেতে হবে।
এরপর আসে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার। স্বাস্থ্যবিধি মেনে হাত ও মুখ পরিষ্কার করা, নিয়মিত বিরাস করা, দাঁতের নখ ও কাটা সাবান ব্যবহার করে গোসল করা। এইসব দেখো স্বাস্থ্যসম্মত কি আছে, পায়খানা ব্যবহার বিধি, স্বাস্থ্যবিধি মেনে হাত ও মুখ পরিষ্কার করা, নিয়মিত বিরাস করা, হাতের নখ কাটা ও সাবান ব্যবহার করা ইত্যাদি ব্যবহার করে গোসল করা। রাস্তাঘাটে পথ চলতে বিশেষ করে ধুলাবালি উঠছে এমন স্থানে চলাচলের সময় অবশ্যই মাস্ক বা রুমাল ব্যবহার করতে হবে। আর এই পথ চলাচলে বিশেষ করে ধুলাবালি উঠছে এমন স্থানে কি অবশ্যই কি ব্যবহার করতে হবে? মাস্ক বা রুমাল ব্যবহার করতে হবে। হাঁচি বা কাশি দেওয়ার সময় অবশ্যই মুখে বা নাক রুমাল চাপা দিতে হবে। তো হাঁচি আর কাশি দেওয়ার সময় অবশ্যই মুখে বা নাকে কি চাপা দিতে হবে? রুমাল চাপা দিতে হবে। রুমালে সর্দি মুছলে অবশ্যই বাসায় ফিরে তা ধুয়ে ফেলতে হবে। তোমরা সম্ভব হলে নাক ঝাড়ার জন্য টিস্যু পেপার ব্যবহার করতে পারো। তাহলে তোমরা সম্ভব হলে নাক ঝাড়ার জন্য কি ব্যবহার করতে পারো? টিস্যু পেপার ব্যবহার করতে পারো। কি ব্যবহার করতে পারো? টিস্যু পেপার ব্যবহার করতে পারো। ব্যবহার করতে পারো। আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য কোনো কিছু ব্যবহার বা স্পর্শ এড়িয়ে চলা উচিত। তাহলে যে আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য কোনো কিছু ব্যবহার বা স্পর্শ করা বা স্পর্শ এড়িয়ে চলা উচিত। খাবার পানি নিরাপদ হওয়া খুব জরুরি। তাহলে কোন পানি নিরাপদ হওয়া খুবই জরুরি? খাবার পানি। কোন পানি? খাবার পানি। কলেরা, টাইফয়েড ইত্যাদি ব্যাকটেরিয়া সৃষ্টি রোগ থেকে বাঁচতে অবশ্যই নিরাপদ পানি ব্যবহার করতে হবে। কলেরা, টাইফয়েড কি জনিত রোগ? ব্যাকটেরিয়া সৃষ্ট রোগ। কি জনিত রোগ? ব্যাকটেরিয়া সৃষ্ট রোগ থেকে বাঁচতে অবশ্যই নিরাপদ পানি ব্যবহার করতে হবে। তাহলে কলেরা এবং টাইফয়েড কি বাহিত রোগ? ব্যাকটেরিয়া জনিত রোগ। এটা কি বাহিত রোগ? পানি বাহিত রোগ। তাহলে পানি ব্যবহারটা সঠিকভাবে করতে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। পান করা, গোসল ও কাপড় কাচা, বাসন ধোয়া ইত্যাদির জন্য নিরাপদ পানি ব্যবহার করা উচিত। আর্সেনিক মুক্ত টিউবওয়েলের পানি নিরাপদ। তাহলে আর্সেনিক মুক্ত টিউবওয়েলের পানি কি হয়? নিরাপদ। আর নিরাপদ পানি কোনটা? আর্সেনিক মুক্ত টিউবওয়েলের পানি নিরাপদ। তাহলে আর্সেনিক মুক্ত টিউবওয়েলের পানি কি? নিরাপদ। পুকুর ও নদীর পরিষ্কার পানিও ব্যবহারের পূর্বে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। পুকুরের পানি হোক অথবা নদীর পরিষ্কার পানিও ব্যবহারের পূর্বে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। মানুষ ও পশুপাখি আক্রান্ত হলে তাদের চিকিৎসা করতে হবে। তবে ভাইরাস যেমন বার্ড ফ্লুতে আক্রান্ত হলে পাখি মেরে মাটিতে পুঁতে রাখতে হয়। তবে ভাইরাস যেমন বার্ড ফ্লুতে আক্রান্ত হলে পাখি মেরে, বার্ড মানে পাখি, ফ্লু মানে ফ্লু, এই রোগ যেটা আক্রান্ত হলে তাহলে পাখিকে কি করতে হবে? মেরে পুঁতে রাখতে হবে বার্ড ফ্লুতে আক্রান্ত হলে। মানে কোন রোগে আক্রান্ত হলে পাখি মেরে পুঁতে রাখতে হয়? বার্ড ফ্লুতে। তবে ভাইরাস যেমন বার্ড ফ্লুতে আক্রান্ত হলে। ম্যাড কাউ বা অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত গরু মহিষে মেরে ফেলা উচিত, কারণ এর চিকিৎসা চলাকালে অন্যান্য পশু আক্রান্ত হতে পারে। ম্যাড কাউ বা অ্যানথ্রাক্স ম্যাড কাউ বা অ্যানথ্রাক্স হলে ম্যাড ম্যাড কাউ বা অ্যানথ্রাক্স হলে রোগে আক্রান্ত গরু মহিষ মেরে ফেলা উচিত, কারণ এর চিকিৎসাকালীন অন্যান্য পশু আক্রান্ত হতে পারে। তাহলে কোন রোগে আক্রান্ত হলে গরু ও মহিষ মেরে ফেলা উচিত? সেটা হচ্ছে ম্যাড কাউ বা অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হলে সেসব গরু বা মহিষ মেরে ফেলা উচিত। কাজ, তোমাদের এলাকায় ঘুরে দেখো কোনো বাড়িতে নিরাপদ পানির ব্যবস্থা রয়েছে। না থাকলে প্রয়োজনীয় করণের সম্পর্কে আলোচনা করে শ্রেণীতে উপস্থাপন করো। এলাকার সবাইকে স্বাস্থ্যসম্মত জীবনযাপন উৎসাহিত করতে হবে। কিভাবে এসব জীবাণু মানবদেহে ঢুকে পড়ে এবং কি করলে এদের প্রতিরোধ করা যাবে সে সম্পর্কে নিজের ভালোভাবে জানতে হবে। বিদ্যালয়, মসজিদে, মন্দিরে, খেলার মাঠে, হাটে, বাজারে যেখানে লোক সমাগম বেশি সেখানে এই বিষয়ে আলোচনা শুরু করা যায়। এ ব্যাপারে মানুষকে সচেতন করাটাই সর্বশ্রেষ্ঠ প্রতিরোধ। মানুষকে সচেতন করাটা সর্বশ্রেষ্ঠ প্রতিরোধ। রোগে আক্রান্ত হলে অবশ্যই রোগীকে একজন ভালো চিকিৎসকের নিকট নিয়ে গিয়ে পরামর্শ নিতে হবে।
প্রয়োজনে ওষুধ সেবন করতে হবে। হাতুড়ে ডাক্তারের চিকিৎসা রোগে নিরাময় বদলে রোগ জটিল স্তরে পৌঁছে যায়। এই জন্য হাতুড়ে যেসব ডাক্তার আছে ডাক্তারের চিকিৎসা রোগ নিরাময়ের বদলে রোগ আরো জটিল করে পৌঁছে যায়। এ ব্যাপারে আমাদের সকলের অনেক দায়িত্ব রয়েছে। এই অধ্যায়ে আমরা যা শিখলাম হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি নিম্ন শ্রেণীর জীব। ভাইরাস এককোষী জীব, তারপরে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি রোগ সৃষ্টিকারী জীব। তাহলে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি কি সৃষ্টিকারী জীব? রোগ সৃষ্টিকারী জীব। পানি, বায়ু, অপরিচ্ছন্ন হাত রোগ জীবাণু ছড়ায়। স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপন রোগ প্রতিরোধক। তাছাড়া কিছুই নেই। এখানে দেখো শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর, মানুষের টাইফয়েড রোগের কারণ কি? 2 নম্বর দিয়েছে আমাশা রোগ সৃষ্টিকারী অণুজীবের নাম। 3 নম্বর, জীবন্ত দেহের বাইরে ড্যাশ কোনো জীবনের লক্ষণ প্রকাশ করে না ড্যাশ। 4 নম্বর, ড্যাশ নামক ছত্রাক পাউরুটি কারখানায় ব্যবহৃত করা হয়। দেখো দনটাকে ব্যাকটেরিয়া ড্যাশ বলে। তাহলে এই ছকটা আমরা পূরণ করে চলো শুরু করা যাক। তো 1 নম্বরে আছে দেখো মানুষের টাইফয়েড রোগের কারণ কি? ব্যাকটেরিয়া। তাহলে মানুষের টাইফয়েড রোগের কারণ কি? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে শূন্যস্থান হচ্ছে মানুষের টাইফয়েড রোগের কারণ কি? ব্যাকটেরিয়া। 2 নম্বর, আমাশা রোগ সৃষ্টিকারী অণুজীবের নাম অ্যান্টামিবা বা ব্যাসিলাস। অ্যান্টামিবা বা ব্যাসিলাস যে কোনো একটা বলতে পারো, অ্যান্টামিবা, ব্যাসিলাস বা ব্যাকটেরিয়া। তাহলে আমাশা রোগ সৃষ্টিকারী অণুজীবের নাম হচ্ছে অ্যান্টামিবা বলতে পারে, ব্যাসিলাস বলতে পারে, অ্যান্টামিবা, ব্যাসিলাস ও ব্যাকটেরিয়া। তিনটা কারণে আমাশা রোগ হয়। 3 নাম্বার, জীবন্ত দেহের বাইরে ড্যাশ কোনো জীবনের লক্ষণ প্রকাশ করে না। সেটা হচ্ছে ভাইরাস। কোনটা? ভাইরাস। 3 নম্বর হচ্ছে জীবন্ত দেহের বাইরে ড্যাশ কোনো জীবনের লক্ষণ প্রকাশ করে না ভাইরাস। 4 নম্বর, ড্যাশ নামক ছত্রাক পাউরুটি কারখানায় ব্যবহার করা হয়। ইস্ট নামক ছত্রাক। কি নামের ছত্রাক? ইস্ট নামক ছত্রাক পাউরুটি কারখানায় ব্যবহার করা হয়। দণ্ড আকৃতি ব্যাকটেরিয়াকে ড্যাশ বলে? ব্যাসিলাস বলে। দণ্ড আকৃতি ব্যাকটেরিয়াকে কি বলে? ব্যাসিলাস বলে। তাহলে সবগুলোর অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এখানে দেখে নাও। একের অ্যান্সার হচ্ছে ব্যাকটেরিয়া, 2 নম্বর অ্যান্টিমিবা বা ব্যাসিলাস বা ব্যাকটেরিয়া, 3 নম্বর অ্যান্সার হচ্ছে ভাইরাস, 4 নম্বর হচ্ছে ইস্ট, 5 নম্বর হচ্ছে ব্যাসিলাস। এটা হচ্ছে ছক পূরণ। তো ছক পূরণটা যদি ভালো লাগে তাহলে নেক্সট ভিডিওর জন্য তোমরা ওয়েট করতে পারো। তো চলো শুরু করি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। তো 1 নাম্বার প্রশ্নটা দেখো, প্রকৃত পরজীবী কথার অর্থ কি? প্রকৃত পরজীবী কথার অর্থ, এটা সংক্ষিপ্ত প্রশ্ন। তোমাদের কিন্তু বোর্ড পরীক্ষা বলতে তোমাদের বোর্ড বুকে বা বোর্ড বইতে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন। বাট বর্তমানে তোমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 10 মার্ক 20 মার্কের। তাই এই জন্য সংক্ষিপ্ত প্রশ্নগুলো জেনে রাখা উচিত। তো দেখো সপ্তম শ্রেণী বিজ্ঞান 2025 সালে প্রথম অধ্যায় আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরটা নিয়ে চলে এসেছি। দেখো এক নম্বরের উত্তর হচ্ছে কি? এখানে বলা হয়েছে প্রকৃত পরজীবী কথার অর্থ কি? প্রকৃত পরজীবী কথাটির অর্থ হলে জীবিত জীব দেহ ছাড়া যাদের কোনো অস্তিত্ব নেই এবং জীবদের বাইরে যারা জীবনের কোনো লক্ষণই প্রকাশ করে না, সেটা হচ্ছে প্রকৃত পরজীবী। আর প্রকৃত পরজীবী বলতে যেমন ভাইরাস। 2 নাম্বারটি দেখো, ব্যাকটেরিয়া জনিত 4টি রোগের নাম লেখো। ব্যাকটেরিয়া জনিত যে কোনো 4টি রোগের নাম লিখলে হয়ে যাবে। 2 নম্বরের উত্তর, ব্যাকটেরিয়া জনিত 4টি রোগ হলো কলেরা, যক্ষ্মা, টাইফয়েড এবং নিউমোনিয়া। 4টি হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ: যক্ষ্মা, কলেরা, টাইফয়েড এবং নিউমোনিয়া। 3 নাম্বার দেখো, অণুজীব কারা? 3 নম্বর প্রশ্নের উত্তর, অণুজীব বা জীবাণু হলো সেই সকল ক্ষুদ্র জীব যাদের খালি চোখে দেখা যায় না এবং যাদের দেখতে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। এরা এককোষী বা বহুকোষী উভয় প্রকার হতে পারে। যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, প্রোটোজোয়া ইত্যাদি অণুজীবের অন্তর্ভুক্ত। এই কয়টা। 4 নাম্বারটি দেখো, কোন কোন উপাদান নিয়ে ভাইরাসদের দেহ গঠিত হয়? কোন কোন উপাদান নিয়ে ভাইরাসের দেহ গঠিত হয়?
তাহলে ভাইরাসের দেহ কোন কোন উপাদান নিয়ে গঠিত হয়? 4 নম্বরের উত্তর দেখো। ভাইরাসের দেহ প্রধানত দুইটি উপাদান নিয়ে গঠিত। কয়টি উপাদান বলেছে? ভাইরাসের দেহ প্রধানত দুইটি উপাদান নিয়ে গঠিত। একটি হচ্ছে নিউক্লিক অ্যাসিড ডিএনএ বা আরএনএ এবং প্রোটিন শেলের ক্যাপসিড সমানে। কিছু ভাইরাসে লিপিড দিয়ে গঠিত একটি অতিরিক্ত বাইরের আবরণও থাকতে পারে। এটা 4 নম্বর প্রশ্ন উত্তর। বাট এখানে দেখো 4টি কোশ্চেন ছিল, 4টি কোশ্চেনের অ্যান্সারটা দেখে দিলাম। বাট কিছু এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন আছে, বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখো। 1 নম্বর, নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া? কক্কাস। 2 নম্বর, শৈবাল ব্যবহৃত হয় কোথায়? তো 1 নম্বর হচ্ছে আইসক্রিম প্রস্তুতকরণে। 2 নম্বর, মাছ চাষের ক্ষেত্রে। তারপরে দেখো উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। তারেক আখ খাবার সময় লক্ষ্য করলো আখের গায়ে লাল দাগ পড়েছে। তার বাবা বললেন এটি এক ধরনের পরজীবী কারণে সৃষ্টি হয়। 3 নম্বর, উদ্দীপকে পরজীবী জীবটি সৃষ্টি করে ট্রাকিয়ার প্রধা আর মাথার খুশকি। দেখো 4 নম্বর, তারেকের লক্ষ্য করা রোগটির জন্য কোনটি দায়ী? ছত্রাক। সৃজনশীল নাম্বার কত আছে? 1। তো সৃজনশীল প্রশ্ন 1-এ তোমাদের 2টা চিত্র দিয়েছে। এ চিত্রে একটা দিয়েছে কোষ বিভাজন, বি চিত্র দিয়েছে। তো 2টা চিত্র দিয়েছে, 2টা চিত্র দিয়ে তোমাদের সমাধান করতে হবে। তো ক নাম্বার দেখো, শৈবাল কি কাকে বলতে কি বোঝায় সেগুলো সংজ্ঞা দিতে হয়। তো দেখো 1 নম্বর প্রশ্ন উত্তর প্রথম অধ্যায়ের ক নম্বর প্রশ্ন, সমাঙ্গ বর্গের ক্লোরোফিল যুক্ত ও স্বভোজী উদ্ভিদরাই শৈবাল। সমাঙ্গ বর্গের ক্লোরোফিল যুক্ত ও স্বভোজী উদ্ভিদরাই শৈবাল। খ নাম্বার, ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন? খ নাম্বার উত্তর, ছত্রাক সমঙ্গদেহী ক্লোরোফিলবিহীন অসবুজ উদ্ভিদ। ক্লোরোফিলের অভাবে এরা শালীক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে না। খাদ্যের জন্য এদের জীবিত বা মৃত জীবদেহের উপর নির্ভর করতে হয়। জৈব পদার্থপূর্ণ মৃত জীবদেহ এবং বাসি পচা খাদ্যদ্রব্য, ফলমূল, শাকসবজি, ভেজা রুটি, ভেজা চামড়া, গোবর ইত্যাদি জন্মায় এবং সেখান থেকে খাদ্য গ্রহণ করে। এ কারণে ছত্রাককে মৃতজীবী বলা হয়। গ নম্বর প্রশ্ন, এ দ্বারা সৃষ্ট রোগ প্রতিরোধের উপায় ব্যাখ্যা করো। এ দ্বারা বলতে এখানে যে চিত্রটা এ নাম্বার চিত্র দেখছে এটা। গ নম্বর উত্তর, উদ্দীপকের এ চিত্রটি অ্যান্টামিবা নামক এককোষী জীবের। এ ধরনের এককোষী জীবের আক্রমণে অ্যামিবিক আমাশয় হয়ে থাকে। অ্যান্টামিবা দ্বারা সৃষ্ট রোগ অর্থাৎ অ্যামিবিক আমাশয় প্রতিরোধ করতে নিচের পদক্ষেপগুলো নিতে হবে। 1 নম্বর পদক্ষেপ, মলত্যাগের পর এবং খাওয়ার আগে সাবান বা ছাই দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে। 2. হাতের নখ নিয়মিত কেটে ফেলতে হবে। 3. নিরাপদ পানি পান করতে হবে অথবা ফুটিয়ে পান করতে হবে। নলকূপের পানি নিরাপদ, তাই সরাসরি পান করা, গোসল করা, বাসন ধোয়া কাজে এ পানি ব্যবহার করতে হবে। 4 নম্বর, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে। ঘ নম্বর প্রশ্ন দেখো, বি ক্ষতিকারক জীব। যেখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বি ক্ষতিকারক জীব হলেও পরিবেশের জন্য এটি গুরুত্বপূর্ণ যুক্তি সহ তোমার মতামত দাও। ঘ নম্বর উত্তর, উদ্দীপকে প্রদর্শিত বি চিহ্নিত জীব হলো ব্যাসিলাস ব্যাকটেরিয়া। এ ব্যাকটেরিয়ার কারণে রক্ত আমাশয়, ধনুষ্টঙ্কার প্রভৃতি রোগ হয়। এ ব্যাকটেরিয়া ক্ষতিকারক হলেও পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যুক্তিসহ আমার মতামত নিচে উপস্থাপন করা হলো। ১ নম্বর, উদ্ভিদ ও প্রাণী যাবিত মৃতদেহ ও আবর্জনা পচাতে ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে আবর্জনা দ্রুত নিষ্কাশিত হয় ফলে পরিবেশ কম দূষিত হয় এবং ভারসাম্য বজায় থাকে। ২. একমাত্র ব্যাকটেরিয়াই সরাসরি বায়ুমণ্ডল হতে নাইট্রোজেন ধরে নাইট্রোজেন যৌগ পদার্থ হিসেবে মাটিতে স্থাপন করে, ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। ৩. জৈব বর্জ্য পদার্থকে দ্রুত রূপান্তরিত করে এটি পয় প্রণালীকে সুষ্ঠু ও চালু রাখে, ফলে বায়ুমণ্ডল দূষিত হয় না। ব্যাকটেরিয়ার এ কাজগুলো পরিবেশে ভারসাম্য বজায় রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যাকটেরিয়া যদি এ কাজগুলো সম্পূর্ণ না করত, তবে মাটি, পানি এবং বায়ু দূষিত হয়ে পড়ত। আর মাটি, পানি এবং বায়ু দূষিত হয়ে পড়লে পরিবেশে দূষিত হয়ে পড়বে, ফলে পরিবেশে ভারসাম্যহীন হয়ে পড়বে। অতএব বলা যায়, উদ্দীপকে বি ক্ষতিকারক জীব হলে পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ১ নম্বর কোশ্চেনের অ্যান্সারটা তোমাদেরকে দেখালাম, বাট এবার দেখো ২ নম্বর কোশ্চেনটা। সোহেল ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছে। তার বাবা তাকে হাসি ও কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করতে বললেন। তো ক নাম্বার, ভাইরাস কি? ভাইরাস কাকে বলে, বলতে কি বোঝায়, এইগুলো হলে এই কোয়ালিটির যত কোশ্চেন আছে সেইগুলো হচ্ছে সংজ্ঞা দিতে হয়। ২ নাম্বার প্রশ্নের উত্তর ক নাম্বারে আছে, দেখো ক নাম্বার উত্তরে ভাইরাস হলো আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত এক প্রকার ইলেকট্রন অনুবীক্ষণিক সরলতম দেখো অকোষীয় জীব। তাহলে ভাইরাস হলো আমিষ আবরণ নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত এক প্রকার ইলেকট্রন আণুবীক্ষণিক সরলতম অকোষীয় জীব, তাকে ভাইরাস বলে। তাহলে ভাইরাস কাকে বলে সংজ্ঞাটা দেখলে, খ নাম্বার কি বলেছে দেখো, ভাইরাসকে অকোষী জীব বলা হয় কেন? খ নাম্বার উত্তর, ভাইরাসের দেহ শুধুমাত্র প্রোটিন আবরণ বা নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বা আরএনএ নিয়ে গঠিত। ভাইরাসের দেহে কোষ দিয়ে গঠিত না হওয়ায় এদের দেহ কোষপ্রাচীর, দেখো প্লাজমা লেমা, সুসংগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজমা ইত্যাদি কিছুই নেই, তাই ভাইরাসকে অকোষীয় জীব বলা হয়। গ নাম্বার, সোহেলকে রুমাল ব্যবহার করতে বলার কারণ ব্যাখ্যা করো। সোহেলকে কেন রুমাল ব্যবহার করতে বলা হয়েছে, কারণটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। দেখো গ নাম্বার উত্তর, উদ্দীপক অনুযায়ী সোহেল ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত। ইনফ্লুয়েঞ্জা হলো এক ধরনের বায়ুবাহিত ভাইরাসজনিত রোগ। হাঁচি কাশির মাধ্যমে এ রোগের ভাইরাস ছড়ায়। হাঁচি বা কাশি দেওয়ার সময় এ রোগের ভাইরাস বাতাসের সাথে মিশে যায়। বাতাসের মাধ্যমে এ রোগের জীবাণু নিকটস্থ ব্যক্তির শ্বাসনালীতে প্রবেশ করে। যেহেতু এই ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায়, তাই হাঁচি বা কাশি দেওয়ার সময় অবশ্যই মুখে বা নাকে রুমাল চাপা দিতে হবে। এতে জীবাণুটি রুমালের মাধ্যমে রয়ে যায় এবং বায়ুতে ছড়িয়ে পড়তে পারে না। আবার রুমালে যদি সর্দি মুছলে অবশ্যই তা ধুয়ে ফেলতে হবে, নয়তো এর জীবাণু অন্যদেরকে আক্রান্ত করবে। এসব ভেবে সোহেলের বাবা সোহেলকে হাঁচি বা কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করতে বললেন। ঘ নম্বর প্রশ্ন দেখো,
সোহেল রোগটি থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যদের কিভাবে সচেতন করবে তা বিশ্লেষণ করো। ঘ নম্বর উত্তর, ইনফ্লুয়েঞ্জা একটি বায়ুবাহিত সংক্রামক রোগ। বাতাসের মাধ্যমে এই রোগটি একজন থেকে অন্যজনে ছড়িয়ে থাকে, বিধায় রোগটি থেকে রক্ষা পাওয়ার জন্য নিম্নলিখিত কাজগুলো করতে হবে। 1 নাম্বার, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। 2 নাম্বার, স্বাস্থ্যসম্মত জীবনযাপন করা। 3 নাম্বার, যেখানে সেখানে কফ বা থুতু না ফেলা। 4 নাম্বার, হাঁচি বা কাশির সময় রুমাল ব্যবহার করা। 5 নাম্বার, আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য জিনিস অন্যদের ব্যবহার না করা। 6 নাম্বার, রাস্তাঘাটে চলার সময় রুমাল বা মাস্ক ব্যবহার করা। সোহেল স্কুলের সহপাঠী, আত্মীয়-স্বজন এবং এলাকার পরিচিতদের এ কাজগুলো করতে বলবে। একই সাথে এ রোগের বিভিন্ন ক্ষতিকারক দিক সম্পর্কে বর্ণনা করবে। এর মাধ্যমে সবার মাঝে রোগটি সম্পর্কে ধারণা জন্মাবে এবং সচেতনতা গড়ে উঠবে। এখানে তোমাদের দেখো নিজেরা করো 2টা কোশ্চেন দিয়েছে। 1 নাম্বার দিয়েছে, এখনো পাউরুটি ভিজিয়ে অন্ধকার ঘরে কয়েকদিন রেখে দাও। এরপর রুটির উপরে যে সাদা বা কালো আস্তরণ দেখা যাবে সেগুলো অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখো এবং যা দেখছো তার ছবি আঁকো। বিষয়টি নিয়ে শিক্ষকের সাথে আলোচনা করো। 2 নাম্বার, ঢেঁড়স পাতা, পেঁপে পাতা সহ অন্যান্য গাছের কচু কানো পাতা সংগ্রহ করো এবং এই বিষয়টি নিয়ে দলে আলোচনা করো। পাতার এরকম পরিবর্তনের কারণ খুঁজে বের করো। প্রয়োজনে শিক্ষকের সাহায্য নাও। এই যে এগুলো নিজে করতে বলেছে, তোমরা নিজেরা করে নিবা। তো এইগুলো মূল কোশ্চেন না, বাট আমরা যে সৃজনশীল দিলাম এগুলো একটু আইডিয়া নিতে হবে ভালো করে। তোমাদের সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন, তার সাথে বহু নির্বাচনী প্রশ্ন আসবে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।